পাতানো নির্বাচন হয়ে আসছে, তারপরেও দল সিদ্ধান্ত নিয়েছে যে বৃহত্তর আন্দোলনের স্বার্থে আমরা সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করব। তো সেটারই ধারাবাহিকতায় আজকে তফসিল ঘোষণা হয়েছে গতকালকে, এবং দলীয়ভাবে আমি যতটুকু জানি যে আমরা নির্বাচনে এখন পর্যন্ত অংশগ্রহণ করছি, এবং আমাকেও কয়েক মাস আগে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছিল। আপনারা বুঝতেই পারছেন যে আমাকে এই বয়সে এই নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিতে বলা মানে দল একটি নতুন নেতৃত্ব সৃষ্টি করতে চাচ্ছে। তো সেটার অংশ হিসেবে আমি সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েছি। গত কয়েক মাস ধরে আমি আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৭৫টা ওয়ার্ড আছে এবং ২৫টা থানা, বিভিন্ন ওয়ার্ডে আমি ঘুরে বেরিয়েছি। মানুষজন যারা নাগরিকরা রয়েছেন তাদের যে এলাকা ভিত্তিক যে কিছু সমস্যা থাকে এবং সার্বিকভাবে শহরের যে সমস্যা, সব কিছুর ব্যাপারে আমার একটা স্টাডি রয়েছে, এবং আমরা যে নগরের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর কে সমন্বিত করে কিভাবে সমাধান করা যায় এরকম একটি ইশতেহারও আমরা তৈরি করে রেখেছি। তো আপনারা জানেন যে আসলে এই নির্বাচনটা একটি রাজনৈতিক বিবেচনায় আমরা ধারণা করছি যে যারা নাগরিকরা রয়েছেন তারা অংশগ্রহণ করবে। মানুষ তাদের ভোটাধিকার থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। বাংলাদেশে দীর্ঘদিন কোনো নিরপেক্ষ নির্বাচন হয় না। তো আমরা আশা করছি যে এই নির্বাচনে হয়তো সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিবে এবং এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক ধারায় তারা ফিরে আসবে। তাহলে এটা হলো এখন চাওয়া পাওয়ার ব্যাপার আছে। নির্বাচনে আপনারা অংশ নিচ্ছেন, দলগত সিদ্ধান্ত চাওয়া পাওয়ার চান কিভাবে? যেমন গত নির্বাচনে ২৯ ডিসেম্বর বা ৩০ ডিসেম্বর নির্বাচনে যারা পৌরসভার চেয়ারম্যান ছিলেন, সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, এরকম ২২ জনের প্রার্থী ছিল। তাদের প্রার্থীতাও তাদের মনোনয়ন দিয়েছে, কিন্তু পরবর্তী সময় কোর্ট এবং নির্বাচন কমিশন তাদের প্রার্থীতা অবৈধ ঘোষণা করেছে। আপনাদের দুই সিটির ক্ষেত্রে বা আপনার সিটির ক্ষেত্রে দক্ষিণ সিটি মেয়র শপথে বহাল থেকে নির্বাচন করতে চাচ্ছেন, এই বিষয়টা আপনারা কিভাবে চান? আমি যতটুকু জানতে পেরে নিয়মে আছে যে এই শপথের বহাল থেকে নির্বাচন করা যাবে না, সেটা ঠিক করবে স্থানীয় সরকার মতামত, কে সেই দায়িত্বটা পালন করবে? মেয়র না, নৈতিকতা। আমি গতকাল যতটুকু জানতে পেরেছি যে মেয়র পদে যারা নির্বাচন করবেন, যদি তারা বর্তমানে কোনো মেয়র পদে আসীন থাকেন তাদের সেই পদ থেকে পদত্যাগ করে তারপরে নির্বাচন করতে হবে। তো এটা আমি যতটুকু জানতে পেরেছি ইলেকশন কমিশন থেকে এরকম দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেটাই তো সমীচীন বলে আমি মনে করি। শপথে বহাল থেকে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে প্রচারণায় অংশগ্রহণ করবেন, সেখানে লেভেল প্লেইং ফিল্ডের যে কনসেপ্টটা সেটাই তো আপনি কন্ট্রাডিক্ট করছেন, সেখানে তো এটা হতে পারে না। আর এই যে ইভিএম এর কথা বলা হচ্ছে, ইভিএম এর স্বচ্ছতা নিয়ে এর আগে দলের পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ এবং গত নির্বাচনের তার কিছু ফলাফল আমরা দেখছি, অভিযোগের ভিত্তি তারও কিছু ভিত্তি আছে, এই ব্যাপারে কি? আমি ইভিএম এর সম্পর্কে আগেও কয়েকবার বলেছি। দেখুন, আমি নিজে একজন ইঞ্জিনিয়ার, আমি প্রযুক্তির বিপক্ষে না। আমিও মনে করি যে ইভিএম এর যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে আগের রাতে ব্যালট ভরে রাখার যে বিষয়গুলা বাংলাদেশে বহু বছর ধরে ন্যাক্কারজনক ঘটনা ঘটে আসছে সেইগুলা বন্ধ করা যাবে। তারপরেও ইভিএম ত্রুটি মুক্ত নয়, ইভিএমেও কারচুপির আশঙ্কা রয়েছে। ইভিএম এর যে রেজাল্টগুলো আসে সেগুলো একটা সার্ভারে স্টোর থাকে, তো সেই সার্ভার কারা অপারেট করছে, সেখানে কি ডেটা ম্যানিপুলেশনের অবশ্যই সুযোগ আছে। আমি একজন প্রকৌশলী হিসেবে একটু প্রযুক্তিবিদ হিসেবে বলতে পারি যে অবশ্যই ডেটা ম্যানিপুলেশনের সুযোগ আছে। গতকালও একটি সাক্ষাৎকারে বলেছি যে আমরা যেভাবে প্রার্থীরা পোলিং এজেন্ট দেয়, বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং এজেন্ট থাকে, এটা নিশ্চিত করার জন্য যে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে, সেরকম ব্যাক এন্ড সার্ভারে যারা কাজ করবে এবং আইটি ডিপার্টমেন্টে যারা কাজ করবে সেখানেও বিভিন্ন প্রার্থী, আমরা যারা মেয়র প্রার্থী বা কাউন্সিলর প্রার্থী হতে পারে, তাদের একজন এজেন্ট নিয়োগ দেওয়ার নিয়ম চালু করা উচিত বলে আমি মনে করি। এবং এই যে ইভিএম মেশিনগুলো কারা তৈরি করছে, এটা কারা অপারেট করছে, এখানে কোনো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ জড়িত আছে কিনা, এখানে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি থার্ড পার্টি কোনো সার্ভিস প্রোভাইডার যদি এই মেশিনগুলো অপারেট করে থাকে এবং এটার দায় দায়িত্বে থাকে, তাহলে আমি মনে করি যে ইভিএম এর সুফল পাওয়া যাবে।
আচ্ছা, আমি আপনাকে চারটা ইস্যু বলবো, এই চারটা ইস্যুর উপরে। এক নাম্বার হলো, আপনি নির্বাচনে যাচ্ছেন, আপনি কোনটাকে আপনার শক্তি হিসেবে মাঠে দেখাবেন? এক, আপনার বাবা জনপ্রিয় মেয়র ছিলেন দীর্ঘ সময়ের অবিভক্ত ঢাকা। দুই, এখন এমনিতেই মানুষের মধ্যে সরকার বিরোধী উপলব্ধিটা অনেক বেশি। তিন, আপনার নেত্রী কারাগারে, তার প্রতি সহানুভূতি আছে মানুষের মধ্যে। চার, এই সরকার তো ভোটই করতে দেয় না, ভোটই দিতে চায় না। সেই ক্ষেত্রে কি ভোট হবে, কোন শক্তি দিয়ে ভোট হবে, বা কিভাবে ভোট হবে, এই চারটি সূত্রে কোনটিকে আপনি সামনে রেখে আগাবেন, বা এইগুলো কিভাবে ভাবছেন? ধন্যবাদ। আমি আসলে বলতে চাই যে চারটি ইস্যুকেই কাজে লাগানোর মতো ইস্যু আপনি উল্লেখ করেছেন, তবে এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনাকে যে দীর্ঘদিন যাবত একটি আপনারা ভালো করেই জানেন যে এই মামলার মেরিটস কি আছে, এই মামলার শুনানিকালে কি কি কথাবার্তা হয়েছে। তো সেটি যেমন জনগণের মনে এখন একটি তারা বিচার ব্যবস্থা যে ধ্বংস করে ফেলা হয়েছে এটা পরিষ্কার। তো সেই ক্ষেত্রে এটিকে যেমন কাজে লাগবো, সেরকম দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে নির্বাচন হয় না। আমরা একটি গণতান্ত্রিক দেশ, মুক্তিযুদ্ধ শুরুই হয়েছিল কিন্তু 70-এর নির্বাচনে যখন ক্ষমতা হস্তান্তর হলো না। তো আজকে 50 বছর পরে এসে সেই গণতন্ত্র আমরা পাই নাই, বরঞ্চ যতটুকু গণতন্ত্র 90-এর পরে থেকে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছিল সেটা এখন পুরোপুরিভাবে অনুপস্থিত। দেশকে বিরাজনীতিকরণ করা হয়েছে, রাজনীতির যে পরিবেশ নাই, এবং আসলে সরকার কারা চালাচ্ছে এবং সরকার দলীয় দল কারা নিয়ন্ত্রণ করছে সেটা নিয়েও কিন্তু জনগণ মনের প্রশ্ন আছে। কি রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করছে নাকি স্বার্থান্বেষী মহলরা নিয়ন্ত্রণ করছে? বিভিন্ন অপকর্ম তো জানেনই আপনারা, যে ব্যাংকিং সেক্টর, শেয়ার মার্কেট, দুর্নীতি, বিদ্যুৎ খাত থেকে শুরু করে যে বিভিন্ন অপকর্ম গত 10-12 বছর ধরে, সেটা বলে এখন শেষ করা যাবে না। তো জনগণ একটা পরিবর্তন চায়। তো সেই পরিবর্তন আনার লক্ষ্যে বিএনপি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে চলেছি গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার জন্য। সেটার একটি অংশ হিসেবে আমি নির্বাচনে আমাদের নেত্রীর বিষয়টাকে অবশ্যই কাজে লাগাবো, ভোটাধিকারের অনুপস্থিতির বিষয়টাকে অবশ্যই কাজে লাগাবো। এবং আপনারা জানেন যে এক মাসের কিছু সময় অধিক আমার বাবা মারা গিয়েছেন, এবং আমি যতটুক বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, উনি ওনার কাজের মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন, মানুষের মনে একটি অবস্থান করতে পেরেছিলেন। তো আমি যতগুলো এলাকা পরিদর্শন করেছি, আমি একটি যারা নগরবাসী রয়েছেন তাদের মধ্যে থেকে একটি প্রত্যাশা দেখেছি, আমার প্রতি তাদের প্রত্যাশা অনেক। তো সেটিকেও আমি কাজে লাগাতে চাই। আর ছোট্ট করে আরেকটু, সেটি হলো যে আপনি প্রথমে যখন শফিক ভাইয়ের প্রশ্নের উত্তর একটি কথা বলেছেন যে আপনারা মনে করছেন যে মানুষ যদি ভোট দিতে যায় তাহলে আপনাদের পক্ষে আসবে, এবং যেহেতু পদত্যাগ করে আসবে, গত নির্বাচনে তো তারা এমপিতে ছিলই, তারা পদত্যাগ করেনি, এবার যেহেতু পদত্যাগ করে আসবে তাহলে হয়তো বা কিছুটা ওই মেয়রের যে প্রভাবটা এটি হয়তো বা থাকবে না। এই বিবেচনাটা কেন করছেন, বা এইটাকে আমাদেরকে একটু সংক্ষেপে ব্যাখ্যা করবেন কিনা? না, কেন আপনি মনে করেন যে মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেই বা, আর গেলে পরিবর্তনের পক্ষে ভোট দিবে, আর মেয়ররা পদত্যাগ করলে কি এমন লাভ হবে? না, মেয়ররা পদত্যাগ করলে যে খুব একটা লাভ হবে এটা আমি মোটেই মনে করি না। কারণ রাষ্ট্রযন্ত্রগুলোকে যেভাবে এখন নিয়ন্ত্রণ করছে সরকার, সেখানে সরকারের ইশারার বাইরে কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমি দেখি না। বাংলাদেশের ইতিহাসে আপনি যদি দেখেন তাহলে একটি দলীয় সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নাই। রাষ্ট্রীয় যন্ত্র প্রতিষ্ঠানগুলোকে যেভাবে কবজা করে রাখা হয়েছে, এর মধ্যে বিচার ব্যবস্থা, আপনার প্রশাসন এবং আমাদের সংসদ, সব তিনটা প্রতিষ্ঠান এবং সংবিধানকেও তো নিজের মতো করে সাজানো হয়েছে। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে মেয়র পদে যদি আসীন থাকে তাহলে হয়তো যে অ্যাডভান্টেজগুলো নেবে সেটার পরিমাণ হয়তো কমে যাবে, কিন্তু সুষ্ঠু নির্বাচন হওয়া পুরোটাই নির্ভর করছে সরকার এবং সরকার প্রধানের উপর। না লাগবে না, হয়েছে আমার। না আরেকটা জিনিস, নগরের কি যে সমস্যা আপনার কাছে 2-3টা আর সমাধান? জি,
ভাই সাথে আরেকটু অ্যাড করেন যে এই নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকার যে বিষয়টা, জি। এই বিষয়টা একটু অ্যাড করেন। এটার ব্যাখ্যাটা তো আপনি জানেন যে আপনি মেয়র হিসেবে সরে গেলেও আপনার ওয়ার্ডে ওয়ার্ডে যে কাউন্সিলর আছে প্রচন্ড জনপ্রিয়, জি তারা কিন্তু থেকে যায়। জি বা তারা যেমন গতবার তাবিতাওয়াল যখন এই সাইডে সরে গেছে, বেশ কয়েকজন কাউন্সিলর কিন্তু জিতে গেছে, এবং আপনার এই সাইডেও বেশ কয়েকজন জনপ্রিয় কাউন্সিলররা থেকে গেছে। এই জায়গাটা কি আপনি দলকে, কারণ এইগুলো বিষয়ে ওই তৃণমূলের ওদের অভিজ্ঞতা অনেক বেশি, জি। আপনার সিনিয়র নেতাদের চেয়েও তাদের অভিজ্ঞতা অনেক বেশি স্থানীয় সরকার নির্বাচনে। এগুলো নিয়ে আপনি কি দলকে কোনো পরামর্শ আছে কিনা, বা আপনি তো ঘুরছেন? জি 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 না, অবশ্যই আমি যখন মেয়র প্রার্থী হব তখন আমার মেয়র প্রার্থী হিসেবে আমার মতামতকে অবশ্যই গুরুত্ব দেবে বলে আমি মনে করি দল, সেই ক্ষেত্রে আমার কোনো সন্দেহ নাই। এবং গত নির্বাচনের যে ভুলগুলো হয়েছে পরবর্তীতে কিন্তু দল এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ